আসতে পেরেছেন আমাদের আলাউলকে তিনি হচ্ছে এমনই পৃষ্ঠপোষকতা এবং দিয়েছিলেন যেটা তাকে রাজসভায় কবি হিসাবে তাকে নিয়ে গিয়েছে, এবং সেখান থেকে আমরা এত বিখ্যাত তার মহাকাব্যগুলো আমরা পেয়েছি, ইউসুফ জুলাইখার মতো মহাকাব্য। তো এখন ঘটনা হচ্ছে আমাদের আজকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতার তো এরকম সুযোগ নাই, আর হচ্ছে ব্যক্তিগতভাবে বা প্রাইভেট যে সেক্টরে যারা একটু চেষ্টা করছে তাদেরও পৃষ্ঠপোষকতা করতে গিয়ে আবার নিজেরাই খুব বড় চেয়ার একটা ধরে রাখতে হবে, সেটারও একটা সমস্যা হচ্ছে। এই কারণে মনে হচ্ছে যে আসলে ওইভাবে আমরা প্রতিভাগুলোকে সামনে নিয়ে আসতে পারছি না। আমরা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে খারাপ সময় যেটা, সেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ। আপনারা খুব ভালো বুঝবেন, আমি দুই একটি কথা বলে শেষ করি। আইয়ামে জাহেলি যুগের মধ্যে এত মানে খারাপ দিক ছিল যেটা আপনারা ইতিহাস পড়লে পাবেন, তো তাদের মধ্যে একটা ভালো দিক ছিল, তারা সাহিত্যে খুব অগ্রসর ছিল, এবং সাহিত্যের পৃষ্ঠপোষকতায় তারা ছিল জগৎ বিখ্যাত, এবং পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত তাদের মতো পৃষ্ঠপোষকতা কেউ করতে পারেনি। তারা যেইভাবে লাত পূজা করতো, এরা সবাই জানতো যে এই যে কাবা শরীফটা, এটা খুব একটা পবিত্র স্থান, এটা আল্লাহর ঘর, এটা খুব সম্মানিত জায়গা। তারা কি করতো, প্রতি বছর একটা মেলার আয়োজন করতো। এই মেলাটার নাম দিয়েছে তারা ওকাজ মেলা। এই ওকাজ মেলায় বলা হতো যে আপনাদের বিভিন্ন গোত্র থেকে বাছাই করে আপনাদের গোত্রের মধ্যে কারা ভালো কবিতা লেখে এগুলো নিয়ে আসে, এরপর আমরা একটা জুরি বোর্ড করবো। ওই জুরি বোর্ডে যার কবিতা সবচেয়ে ভালো হবে তাকে আমরা বলবো শ্রেষ্ঠ মানুষ, তার গোত্রের তখন মর্যাদা বৃদ্ধি পাবে। আর ওই লেখকের যে কবিতা, সেটাকে একটা মানে রঙিন একটা কাপড়ের মধ্যে লিখে একটা কাবার গিলাফ হিসেবে একটা 1 বছরের জন্য, অর্থাৎ 1 বছর এই কাবার গিলাফে হচ্ছে যার লেখাটা শ্রেষ্ঠ সেই লেখাটা ওখানে থাকতো। এখন ওখানে তো গোত্রভিত্তিক সংঘাত, দ্বন্দ্ব সংঘাত ছিল, জনপ্রিয়তা বা শ্রেষ্ঠতার একটা ব্যাপার ছিল। তো ওই গোত্রের লোকেরা যারা কবিতা লিখতো, এদেরকে বলতো তোদের আর কোনো কাজ নেই, তোদের কোনো কর্ম করতে হবে না, চাকরি বাকরি কিছু করতে হবে না, তোদের কাজ শুধু কবিতা লেখা। এখন নারী লাগে, মদ লাগে, যা লাগে আমরা সব দেবো, তোর কাজ শুধু কবিতা লিখতে থাকে। এই যে কবিতার পৃষ্ঠপোষকতা, তখন সেখান থেকে আসলে ইমরুল কায়েসের মতো কবিদের জন্ম হয়েছে, এবং এই 7 জন প্রতি বছর কবির তারা বাছাই করতো। আর এগুলোকে আমাদের বিশ্ব সাহিত্যে বলা হয় সাবে বোয়াল লেখা, যারা আপনারা এগুলো বাংলা অনুবাদও আছে, পিডিএফও আছে, আপনারা পড়তে পারেন। তো ওই সমস্ত চিন্তা ভাবনা বা তারা যেভাবেই লেখুক, বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। তো আমরা আজকে পৃষ্ঠপোষকতা এবং সংঘবদ্ধ হওয়ার যে ক্ষেত্র, সেগুলো আমাদের এখন ক্ষীণ হয়ে গেছে। সেই ক্ষেত্রে মুক্তবাগ সাহিত্য পরিষদ তারা যেভাবে এই সংঘবদ্ধ কাজটি করতে যাচ্ছে, এবং তাদের সভাপতি হিসেবে যিনি আছেন সুমন রায়হান ভাই, আমাদের অগ্রজ কবি, এবং হচ্ছে সেই 2000 সালের শুরুর দিকে তারা হচ্ছে ঢাকায় সাহিত্যে বিচরণ করতো। আসলে এখন যেভাবে সাহিত্যটা আমরা দেখছি অনলাইন গ্রুপ ভিত্তিক একটা বছরের একটা বড় অনুষ্ঠান করতেছে, ওই অনুষ্ঠানে আসলে কিছু টাকা পয়সা কালেকশন হচ্ছে, কিছু কথা হচ্ছে, সাহিত্যের কিছু হচ্ছে না। আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমি বিভিন্ন জায়গায় চাই, সাহিত্যের কিছুই হচ্ছে না। এখানে সাহিত্য যেটা হবে সেটা হচ্ছে এত বড় কোলাহলের মধ্যে না, এইরকম ছোটখাটো পরিসরে আপনি আপনার কাজগুলো করবেন, পর্যাপ্ত সময় নিয়ে আসবেন, পর্যাপ্ত পরিমাণ ধৈর্য নিয়ে আসবেন, কথা শোনার মানসিকতা নিয়ে আসবেন, তাহলে আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন আপনার মধ্যে সহবতে অনেক কিছু করবেন। তো আমি আশা করব আজকে এখানে যেভাবে মানুষদের পদচারণা শুরু হয়েছে, এই মুক্তবাগ সাহিত্য পরিষদ যদি আসলে বেঁচে থাকে, তাহলে আমাদের কুমিল্লার এই ঐতিহ্যবাহী একটা অঞ্চল দাউদকান্দি, আমরা তো অনেকে আশা করি এটা ভবিষ্যতে জেলাও হতে পারে। তো আমরা আশা করব যে এখানে সাহিত্যের একটা অন্তত পক্ষে লালন ভূমি এটা পরিণত হবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আপনারা এগিয়ে যান। আপনাদের যে লেখাগুলো করছে তার উপর কাজী ইসলাম ভাই আলোচনা করবে। আমি এখন আমার একটা কবিতা পড়ে শেষ করে দিচ্ছি। আমার কবিতার শিরোনাম দিয়েছি ভিনগ্রহী। অনিশ্চিত অপেক্ষায় ভেঙে যাওয়া মন, স্বপ্ন ছুঁয়ে দেখে পরমাণু বিস্ময়ে মহাকাশ। মাঘের ঝুঙ্গর দ্বিপ্রহর নিশীতে উষ্ণতা খুঁজে
কেউ কেউ একাত্ম হতে চায় পরম কত সুখে, গেয়ে ওঠে হেমিলন সুর বিদ্রোহী বেশে। এখানে মৃত্যুর পরোয়ানার সাথে লাল খামে ক্যাকটাস হাতে ঘুরে বেড়ায় বৈদিক কন্যা, জল তরঙ্গ ঢেউয়ের মতো ছলাত ছলাত ছোবলে খুব লেখায় প্রেমে পড়া দীঘল সন্ন্যাস। মগ রাজার কোর্টে আপিল করেছে সুবোধ ভক্ত। বেহায়া বেলাজ লগ্নে যদি আবারও সূর্য হাসে, নবান্নের উৎসবে নৌরোজ গানের তালে তালে নয়া সম্পানে ভেসে যদি আবারও প্রেম আসে, কাঞ্চনজঙ্ঘার ওপারে একেবারে হাওয়াই দিতে আজীবন বনবাস যাব, তবু আরেকবার পড়তে প্রেমের আলিঙ্গন নেব।